বাংলাদেশ কেন কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবে না? বাংলাদেশে এত ফুটবল ট্যালেন্ট থাকার পরও কেন বাংলাদেশ কোনোদিন ফুটবল বিশ্বকাপে যেতেই পারবে না? বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, যাদের ফুটবলের পাগলামি নিয়ে সারা বিশ্ব অবগত। বাংলাদেশের অঞ্চলের খেলোয়াড়রা একসময় ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সাথে টক্কর দেওয়ার সক্ষমতা রাখত। সেই অঞ্চলে ফুটবলের অবস্থা এত খারাপ হলো কিভাবে? কেন বাংলাদেশ ফুটবলের সোনালী ইতিহাস নিয়ে আমাদের পড়ে থাকতে হয়? কেন হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার দলে এনেও খুব একটা দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের দেশে নেই? কিভাবে আপনার আমার ট্যালেন্টের উপরে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট মুতে দেয়, সেটাই দেখবেন আজকের ভিডিওতে। উপমহাদেশে ফুটবলের যাত্রা শুরু হয় 1898 সালে। শুরু হয় কলকাতা ফুটবল লীগ প্রতিষ্ঠার মাধ্যমে। শিবদাস ভাদুরী, তেজাস শর্মা কলকাতার মাঠে বাংলাকে চেনাচ্ছিল। তবে বাংলাতে ফুটবলের জোয়ার আসে ফেনীর হাবিবুল্লাহ বাহারের হাত ধরে। তিনি কলকাতা মোহামেডানকে কলকাতা ফার্স্ট ডিভিশনে নিয়ে যান। সে সময় রায় বাহাদুর, সুরেন্দ্রনাথ রয় ঢাকাতে ওয়ারি ক্লাব প্রতিষ্ঠা করে। এই ক্লাব দিয়ে বাংলাদেশে ফুটবলের যাত্রা শুরু। এই ক্লাবের সাথে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, তাজহাট ফুটবল ক্লাব, ময়মনসিংহ মোহামেডান ক্লাব, এদেরকে ঘিরে বাংলার ফুটবলে দেখা যায় নতুন ধরনের জোয়ার। ঢাকার নবাব পরিবারের অর্থায়নে 1920 সালের মধ্যে 3টি ডিভিশনে ঘরোয়া লীগ শুরু হয়ে যায়। একই সাথে রাজশাহী এবং ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন রিজিওনাল খেলা শুরু হয়। সেই সময় আমাদের দেশের ফুটবলের স্ট্রাকচার ইউরোপের দেশের মতো এগোচ্ছিল, যার রেজাল্ট হিসেবে আমরা পাই সৈয়দ আব্দুস সামাদ। তাকে বলা হয় ফুটবল জাদুকর। চায়নার সাথে বাংলাদেশের ম্যাচের মাত্র 15 মিনিট বাকি। সেই সময় ভারতবর্ষ পিছিয়ে ছিল 3 গোলে। আব্দুস সামাদকে কোচ খেলায়নি, কারণ ইনজুরি ছিল। তিনি কোচকে রিকোয়েস্ট করলেন যে তাকে মাঠে নামাতে। 15 মিনিটে সে 4টি গোল দিবে, এমনটাই তিনি বললেন। শেষমেশ কোচ বাধ্য হয়ে তাকে নামায়, আর পুরো স্টেডিয়ামকে তাক লাগিয়ে এই লোক আসলেই 15 মিনিটে 4টি গোল করে দেন। বলা হতো ভারতবর্ষ যদি ইংরেজদের আন্ডারে না থাকতো, তাহলে সৈয়দ আব্দুস সামাদ ওয়ার্ল্ড কাপের বেস্ট 11-এ জায়গা করে নিত। দেশভাগের পর হাবিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান ফুটবল অসাধারণ গতিতে এগোতে থাকে। এএফসি প্রতিষ্ঠা করে এশিয়ার টপ ক্লাবদের ঢাকাতে নিয়ে আসা হয়। যেটা আজকের দিনে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ বলা যেতে পারে। পূর্ব পাকিস্তানের এমন ডমিনেশন পশ্চিমের সহ্য হয় না। তারা নিয়ম করে দেয় যে 5 জনের বেশি পূর্ব পাকিস্তানের প্লেয়ার খেলতে পারবে না। এই সিদ্ধান্ত যে ধাক্কাটা দিয়েছিল সেটা বড়ই ক্ষতি করেছিল। তবে ক্লাব পর্যায়ের চিত্র ভিন্ন ছিল। বাফুফে প্রতিষ্ঠা হওয়ার পর লোকাল রিজিওনাল লিগগুলো থেকে ভালো প্লেয়ার উঠে আসছিল। বাংলাদেশের মনেম মুন্নাকে কলকাতার ফার্স্ট ডিভিশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সাউথ এশিয়ার রেকর্ড টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে আবাহনী কিনে নিয়ে আসে তাকে। 1999 থেকে 2005 সালের মধ্যে বাংলাদেশ পরপর 3 বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। এছাড়া কোরিয়া, চায়নার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করত বাংলাদেশ। কাজী সালাউদ্দিন, মনোয়ার হোসেন নান্নু, শামসুল আলম মঞ্জু, বাদল রয়, আশরাফ উদ্দিন আহমেদ চূন্য, জুয়েল রানা, এদের নাম ছিল মানুষের মুখে মুখে। এখন প্রশ্ন আসে, এরকম অবস্থায় আমাদের আসলে ওয়ার্ল্ড ফুটবলে খুব ভালো জায়গা করে নেওয়ার দরকার ছিল। সেখান থেকে বাংলাদেশের এত খারাপ অবস্থা কিভাবে হলো? যাদের নাম বললাম তারা সবাই বিভাগীয় এবং জেলা পর্যায়ে খেলে ক্লাব ফুটবল খেলে আসা প্লেয়ার। কেউই শুরু থেকে আবাহনী কিংবা মোহামেডানে খেলেনি। পুরো বিশ্বে ন্যাশনাল টিমগুলো এভাবেই তৈরি হয়। যেমন 2010 সালে স্পেনের যেই টিম বিশ্বকাপ জিতেছিল, সেই দলের 11 জন প্লেয়ারই লা লিগা থেকে এসেছিল। 2024 সালে তাদের ইউরোজয়ী দলটাও একই। 2010-এর পর 2012-তে তারা ইউরো জেতে। তারপরে তারা একটু শেকি হয়ে যায়, কিন্তু 2024-এর মধ্যে তারা আবারও টিমকে গুছিয়ে নিয়েছে। এই সময়ে তারা লামিন ইয়ামালের মতো অসাধারণ প্লেয়ার উঠে আনতে সক্ষম হয়েছে। আর ফ্রান্স গত 7টি বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে। ফ্রান্সের বেশিরভাগ প্লেয়ার কিন্তু লোকাল লিগ থেকে উঠে আসে। মানে যে দেশের লোকাল লিগ যত ভালো, সেই দেশের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা তত বেশি। কিন্তু বাংলাদেশের লোকাল টুর্নামেন্টের অবস্থা খুব খারাপ। অনেকে বলতে পারে, ভাই বাংলাদেশ তো গরিব দেশ, বাংলাদেশের মতো গরিব দেশে ফুটবল খেলার পেছনে এত সময় আর টাকা কিভাবে দেবে? তাদের জন্য বলতে চাই, ইতিমধ্যে তারা কেপ ভার্দের নাম তো শুনেছে। তাছাড়া কঙ্গো কত ভালো খেলেছে দেখেছেন। কঙ্গো, সেনেগাল এবং কেপ ভার্দে তারা অসাধারণ খেলেছে।
যুদ্ধ, দারিদ্রতা এগুলোকে হার মানিয়ে এই দেশগুলো বিশ্বকাপে খেলতে এসেছে। কেপ ভার্দের সকল জনসংখ্যা আমাদের একটি ছোট্ট শহরে এঁটে যাবে। তারা বিশ্বকাপ খেলে আর আমরা তালি দিই। এখানে টাকা, জনসংখ্যা, কালচার সমস্যা নয়, সমস্যা হচ্ছে দুর্নীতি এবং অবহেলা। গত কয়েক বছরে কোনো জেলাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো টুর্নামেন্ট করেছে? এমনকি 2024 সালের আগে বাংলাদেশের ডোমেস্টিক লিগ 14 বছর ধরে মাঠে নামেনি। কি করেছে বাফুফে এই 14 বছর? সালাউদ্দিন আহমেদ 16 বছর বাফুফের প্রেসিডেন্ট ছিল। তার 16 বছরে 12 বছরই কোনো লিগ নামায়নি, কিন্তু প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। প্রেসিডেন্ট হয়ে দুর্নীতিতে এক ধাপও পিছিয়ে ছিলেন না। ফিফা এবং AFC থেকে আমরা বছরে 20 থেকে 22 কোটি টাকা পাই, কিন্তু এই টাকাতে বাফুফে কি করেছে? 2009 থেকে 2012 সাল পর্যন্ত BPL নামের একটি টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করা হয়। টুর্নামেন্ট শুরু হলে প্লেয়াররা পারিশ্রমিক পেত না, ম্যাচগুলো ভালো মতো অনুষ্ঠিত হতো না, যার কারণে বন্ধ হয়ে যায়। টাকা কিন্তু বাফুফের কাছে আসছে। আর একটা সময় ফিফা নড়ে চড়ে বসে। বাংলাদেশের জেনারেল সেক্রেটারিকে 2 বছরের জন্য ব্যান করা হয়। কারণ ছিল ফিফার ফান্ড মিসম্যানেজমেন্ট। আর বাংলাদেশের নারী ফুটবল দল অলিম্পিক কোয়ালিফাই খেলতে যেতে পারেনি, কারণ টাকার অভাব। 18 কোটি জনসংখ্যার একটি দেশে টাকার অভাবে অলিম্পিক কোয়ালিফাই খেলতে যেতে পারেনি। আবার এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবল জাগরণের ক্রেডিট নিতে চায়। মেয়েদের এই দলটি একের পর এক ট্রফি এনেছে, এমনকি সাফ টুর্নামেন্ট জিতে এসেছে। সিলেটে তাদের খেলা দেখার জন্য 50,000-এর উপর মানুষ জড়ো হয়। সিলেট স্টেডিয়ামের সেই ধারণ ক্ষমতাই ছিল না। সেই মেয়েরাই নাকি অলিম্পিক কোয়ালিফাই খেলতে যেতে পারে না শুধুমাত্র টাকার অভাবে। দুর্নীতির কতটা গভীরে গেলে একটা দেশের এই অবস্থা হতে পারে। তবে বাংলাদেশ ফুটবলে একটি কোম্পানি ঢোকার ফলে বেশ কিছু সমালোচনা তৈরি হয়। তাদের ক্লাব থেকেই নাকি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল দলে সবাইকে নিতে হয়, মানে ক্লাবের একটা কোটা থাকে। তারা কোচকে প্রেসার দেয়, বাফুফেকে প্রেসার দেয়, মানে একটা ডোমেস্টিক ক্লাব ন্যাশনাল ফুটবল কোচকে চাপ দেয়। সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এত কিছু জেনে বুঝেও আমরা কিছু করতে পারি না, বিশেষ করে আমাদের স্পোর্টস জার্নালিস্টরা। তামিম ইকবাল সারাদিনে কি খেলো, মিঠুন ইকবালের মন খারাপ কেন, এগুলো তাদের নিউজ। তবে শুধুমাত্র স্পোর্টস জার্নালিস্টদের দোষ দিয়ে লাভ নেই, দেশের পুরো মিডিয়ার এই অবস্থা। তো আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশের ফুটবলের আসলে কি সমস্যা। তবে আমাদের একেবারে যে সুযোগ নেই বিষয়টা এমন না। বাংলাদেশের একটি ভবিষ্যৎ হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী আসার কারণে বাংলাদেশের ফুটবলে বড়সড় ঝড় তৈরি হয়েছে। বিদেশি লিগে খেলা প্লেয়াররা বাংলাদেশে খেলার চিন্তা করছে। তারা যদি বাংলাদেশে আসে তাহলে প্রভাব খাটিয়ে জাতীয় দলের পজিশন ধরে রাখা কিছু বিলো অ্যাভারেজ ক্লাব প্লেয়াররা খুব বিপদে পড়ে যাবে। হামজা চৌধুরী আমাদের শেষ ভরসা। এখন দেখার বিষয় আমরা তাকে কিভাবে ইউজ করি। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।